আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে ক্যাম্পাসে। গতকাল প্রকাশ করা হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তালিকায় জায়গা হয়নি 47 জনের। তাদের মধ্যে 13 জন পুনর্বিবেচনার আবেদন করেছেন। শুক্রবার সকালে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন তারা। বৈধ প্রার্থীর তালিকায় আছেন 462 জন। তাদের মধ্যে 48 জন ভিপি পদে নির্বাচন করতে চান। এছাড়া জিএস পদে 19 জন এবং এজিএস পদে ভোট করবেন 28 জন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। ভোট গ্রহণ আগামী 9 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এখন কিন্তু ব্রিফিং হচ্ছে না। আমরা এই মুহূর্তে আছি শহীদুল্লাহ হলে, যে হলে কিন্তু কিছুক্ষণ আগে, ধন্যবাদ আপনাকে সারা মেহজাবিন, আমরা কিন্তু এই মুহূর্তে শহীদুল্লাহ হলে, যে হলে কিন্তু ছাত্র দলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু নামাজ পড়েছেন। তারপরে কিন্তু কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের সাথে। যদিও 26 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্বাচনে ক্যাম্পেইন করা নিষেধ ডাকসুর, তারা কিন্তু ইনফর্মাল কুশল বিনিময় করছেন, শিক্ষার্থীর সাথে কথা বলছেন সব প্রার্থীরাই, এবং কথা বলার পর জানার চেষ্টা করছেন যে তার কি সমস্যা, কার হলের কি হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা ইশতেহার দেবেন বলে জানতে পেরেছি আমরা। এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু এখানে নামাজ পড়ছেন। একই সাথে কিন্তু বিভিন্ন হলে ছাত্র দলের যে প্রার্থীরা রয়েছেন তারাও নামাজ পড়ছেন। শুধু ছাত্র দলই নয়, আমরা জানতে পেরেছি যে পাশের যে হলটি আছে ফজলুল হক মুসলিম হল, সেখানে কিন্তু বাকছাসের প্রতিনিধিরা এসেছেন এবং একই সাথে বিজয় 71 হলে কিন্তু নামাজ পড়েছেন শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম সে, এবং তারাও কিন্তু একই কাজ করছেন। অর্থাৎ প্রতিটি দলই কিন্তু ব্যস্ত তাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। যদিও এটি আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন করার বিষয়ে নিষেধ আছে, সে বিষয়ে তারা বলছেন আমরা কুশল বিনিময় করছি, এবং সেই কুশল বিনিময়ের অংশ হিসেবে কিন্তু আজকে বিভিন্ন হলে যারা বিভিন্ন পদের প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের, তারা কিন্তু বিভিন্ন মসজিদে নামাজ পড়ছেন এবং হল মসজিদগুলোতে কিন্তু এক প্রকার জনসংযোগের অংশ হিসাবে বলা যায় এটাকে, তারা কিন্তু জনসংযোগ করছেন এবং জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা, যার মধ্যে দিয়ে কিন্তু ডাকসু নির্বাচনে নিজেদের ভোট তারা আকৃষ্ট করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এটি কিন্তু আসলে এখন থেকে শুরু হয়নি, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। তবে আজকে যেহেতু প্রাথমিক তালিকা পাওয়া গিয়েছে বৈধ প্রার্থীদের, সে অনুযায়ী আমরা বলতে পারছি যে কোন কোন প্রার্থী কোথায় আছেন। তো এখান থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সারা মেহজাবিন সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার। এদিকে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল। জমা পড়েছে 273টি ফর্ম। আর হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 467 জন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 29 আগস্ট। এদিকে রাকসুতে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা হবে 24 থেকে 26 আগস্ট পর্যন্ত। 4 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পিআর ইস্যুতে নির্বাচন বিলম্ব হলে সংকটে পড়বে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন পেছাতে চান তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বলেন, স্বৈরাচারের সময় যারা সুবিধা নিয়েছে তারাই এখন বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন। এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? উন্নয়নের নামে দুর্নীতি করে পরিবেশ ধ্বংস করেছে স্বৈরাচার সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প করে সুন্দরবনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে পতিত আওয়ামী লীগ সরকার। শুক্রবার রাজধানীর উত্তরখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে
এসব কথা বলেন তিনি। মঈন খান আরও বলেন, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি টিকে থাকতে পারে না। এজন্য বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আওয়ামী সরকারের সময় একটি কয়লা চালিত একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না সেটা আপনারা বলবেন, আমি বলবো সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের যে সুন্দরবন, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছে, সেই সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। নির্বাচনের আগে সংস্কারের আইনি ভিত্তি দিতে হবে। আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের সংকট দূর হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা ৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সহকারী পরিচালকদের সমাবেশে যোগ দেন তিনি। এ সময় কুমিল্লা মহানগরী জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলের অবরণ্য না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন, এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগ, তাদের কাছ থেকে শুনতাম। এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। জাতিসংঘ সহায়তা কমিয়ে দেয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা সহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। এমন বাস্তবতায় পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার যমুনায় সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যান জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। আলাপকালে রোহিঙ্গা ইস্যুতে তহবিলের বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ। রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসায় আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মেজবা উদ্দিন মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় আগুনে মেজবা উদ্দিন, তার বাবা মোসলেম উদ্দিন ও মা স্ত্রী সালমা বেগম দগ্ধ হন। চিকিৎসকরা জানান, মোসলেম উদ্দিনের শরীরে 90% এবং সালমার 55% পুড়ে গেছে। তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। সালে 5 আগস্ট লুট হওয়া পুলিশের 1300-র বেশি অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি এক বছরেও। লুটের এসব অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে থাকায় বাড়ছে উদ্বেগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে বাড়তে পারে সহিংসতা, এমন শঙ্কার কথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 18 জুন মিরপুরে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 21 লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আর গেল 11 আগস্ট মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে মারা যান শাহিনশা নামের এক তরুণ। গত বছর সরকার পতনের পর 460 থানা ও 114 ফাঁড়ির 5,500-এর বেশি অস্ত্র এবং 6 লাখ গুলি লুট হয়। গণভবন থেকে লুট হয় এসএসএফ এর 32টি ভারী অস্ত্র। লুট হয় কাঁদানে গ্যাস লঞ্চার সেল, স্প্রে, বিভিন্ন বোরের গুলি ও সাউন্ড গ্রেনেড। আর লুটের এসব অস্ত্রের বড় অংশই এখন অপরাধীদের হাতে। যে আমাদের যে অবৈধ অস্ত্র, র‍্যাব বলছে লুট হওয়া এসব অস্ত্র বিক্রি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে। বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, বাট সময় কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যেখানে 5 জন ব্যক্তি 5টা হাত বদল হয়ে এই অস্ত্রটা তাদের কাছে গেছে। এরকম বিভিন্ন অস্ত্র বিভিন্নভাবে হাত বদল হচ্ছে।
আর টিআইবি বলছে অস্ত্রধারীরা বাড়াচ্ছে অস্থিরতা। নির্বাচনের আগে সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সেটা নির্বাচনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং সেটাকে বিবেচনায় নিয়ে আমরা মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে গোয়েন্দা কর্তৃপক্ষগুলো যেগুলো আছে প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব হবে এগুলো আইন প্রক্রিয়া সংস্থার পাশাপাশি দায়িত্ব হবে এগুলোকে উদ্ধারের। এদিকে ডিএমপির 50 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার হয়নি 660টি। আর বৈধ লাইসেন্সধারীদের জমা না দেয়া 1,500-এর বেশি অস্ত্র এখনো অবৈধ হয়ে আছে অপরাধীদের হাতে। লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো থানায় জমা দেওয়ার কথা সেগুলো কিন্তু এখনো অবৈধ হয়ে আছে। এর বাইরে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র যদি থাকে সেগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদিও পুলিশ বলছে নিয়মিত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। ঢাকা মহানগর এলাকায় মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, টিম আন্ডারকভার সিজন 4 এর প্রথম অনুসন্ধান প্রেম, প্রতারণা ও পাচারের গল্প দেখবেন আজ রাত 9:30। এক জায়গায় এক হোটেলে নিয়ে রাখতো, লোকজন দিয়ে এসে আমার ভিডিও করে রাখছে গোপনে। এরকম প্রায় 100 রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ব্যস্ত থাকায় আপাতত বাংলাদেশ সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী 30 আগস্ট তার ঢাকায় আসার কথা ছিল। শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মোট 5টি দেশে যাওয়ার কথা ছিল মেলোনির। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরটি বাতিল করা হয়নি। সুবিধাজনক সময় নতুন তারিখ ঠিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। মেহেরপুরের কাথুলি কুতুবপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাত 3টার দিকে কাথুলি সীমান্তের কাছে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক হয়। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। বিজিবি কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গাংনী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। খুলনার জেলখানা ঘাটে যাত্রীবাহী ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছেন খুলনার সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত 11:15টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ট্রলার থেকে 2 জন নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের সন্ধান পাওয়া যায়নি। সাদা পাথর হরি লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, এমন সতর্ক বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। জেলা প্রশাসক সরওয়ার আলমকে সাথে নিয়ে শুক্রবার সকালে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। জানান, 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে ওই এলাকা। পাশাপাশি সাদা পাথর সহ অন্যান্য পর্যটন কেন্দ্র ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। এর আগে পাথর লুটের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই সাথে 10 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখানে ফাংশনাল সিলেক্টেড যে লোকগুলো কাজ করবে জনগণের সাথে, আপনাদের সাথে মিলেমিশে। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই কয়দিন আমরা সকলে মিলে কিভাবে আরো ভালোভাবে এই দেশটাকে চালাইতে পারি। আমাদের সকলের টার্গেট হলো দেশ। দেশ ঠিক তা আপনি আমি সবাই ঠিক, যে বিভাগেরই থাক, ছাড় দেওয়া হবে না। কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 3 দিনের এক সরকারি সফরে ঢাকায় আসছেন তিনি। শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ইসহাক দার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব। 24 আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি দ্বিপক্ষীয় আলোচনা
অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। অচিরেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট ও জাহাজ চলাচল শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ১.৫ দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়ার কথা। এ সময় বাণিজ্য সচিব সহ অন্যরা উপস্থিত ছিলেন। Sooner we'll be doing our best to finalize Pakistani flights coming directly to Bangladesh and going to Pakistan in the end of this year, which can be a very good start for people-to-people interaction, business-to-business interaction, and supplying commodities which can be really facilitated by air flights. So it's already been there. The shipping lines, we're trying to improve the logistic and shipping also. বাজারে সবজির দর কমছেই না, এখনো উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ ও বেগুনের দামে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বাড়তি। এদিকে বাজারে গিয়ে নাজেহাল সাধারণ ক্রেতা। সপ্তাহ ঘুরলেও সবজির বাজারে নেই কোনো সুখবর। এখনো লাগাম ছাড়া সবকিছুর দাম দর। বাজারে ঢুকলেই যেন ক্রেতাদের পকেটে টান পড়ছে। মাসের শেষে আকাশ ছোঁয়া দরে নাজেহাল সাধারণ মানুষ। সংসার চালাইতে এখন নাবিশ্বাস উঠে যায়, যেটা বলা যায়। সবজি এখন খাওয়াই ছেড়ে দেওয়ার মতো। দ্রব্যমূল্য যে দাম, বুঝছেন, সবকিছুতে দাম। আমরা কি বলবো, আমাদের তো ভোগান্তিস। দাম বেশি, জিনিসপাতির কামাই কম। রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচের কেজি 280 টাকা, বেগুনের দাম 120 থেকে 140 টাকা, পটল 80 টাকা আর ঢেঁড়স 90 টাকা কেজি। সবজির চাহিদা বেশি কিন্তু সবজি উৎপাদন কম, আর বাজারে বৃষ্টির কারণে মাল ঢুকতেছে না, আবাদ করতে পারতেছে না, এগুলো তো বেগুনের দামটা বেশি। পেঁপে ও আলুর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কমেনি, মিলছে 40 টাকা কেজিতে। আমদানি টমেটোর কেজি 180 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 40 টাকা বেশি। মাছ মাংসের বাজারেও অস্বস্তি। সবকিছু মাছের দামই আগের থেকে একটু বেশি, কারণ মাছ শর্ট, পানি বাড়তি। ব্রয়লার 190 আর সোনালী মুরগি কেজি 320 টাকা। যতটুকু আমাদের আগে নেওয়ার কথা ছিল তার থেকে অল্প অল্প নিতেছি। ব্রয়লার মুরগি 190 টাকা, সোনালী 320 টাকা, আগের সপ্তাহে একটু কম ছিল। বাড়তি ইলিশ এবং চিংড়ির দামও। ইলিশ 1800 থেকে 2400 আর চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা কেজিতে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে জাল ম্যানিফেস্ট ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র কৌশলে একই ম্যানিফেস্ট একাধিকবার ব্যবহার করে ভারত থেকে বিপুল পণ্য আমদানি করছে। এ প্রক্রিয়া জাতীয় অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বৈধ আমদানিকারকরা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন। বেনাপোল থেকে বকুল মাহবুবের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমদানি বা রপ্তানি পণ্যের নাম, পরিমাণ, ওজন, উৎস, দেশ, গন্তব্য এবং আমদানিকারকের তথ্য সম্বলিত ইনভয়েসকে বলা হয় কার্গো ম্যানিফেস্ট। এই নথির ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়। অভিযোগ রয়েছে, বেনাপোলে এই নথির তথ্য জালিয়াতির মাধ্যমে উচ্চ শুল্কের পণ্য, বিশেষ করে কসমেটিক্স ও ফেব্রিক্স অবৈধভাবে আমদানি করা হচ্ছে। বেনাপোল কাস্টমসের নথি অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 501টি ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি জমা পড়েনি। 2023-24 অর্থ বছরে দাখিল হওয়া 891টি ম্যানিফেস্টের মধ্যে 674টি কাস্টমসের এসআইকোডা সিস্টেমে মেলেনি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রভাবশালী কিছু কর্মকর্তার যোগ সাজশে নিয়মিতভাবে কাগজপত্র ছাড়াই পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে
অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে কারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া। এই বেনাপোল বন্দর মানে স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরো সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে এটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতে যেন আর কেউ এই ধরনের অসৎ পন্থা অবলম্বন করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোন ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে, আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোন রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার জানান, কিছু ম্যানিফেস্ট দাখিল হলেও বিল অফ এন্ট্রি জমা হয়নি। অনিয়ম ধরা পড়ায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বন্দর কর্তৃপক্ষ হতে প্রেরিত পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। সবশেষ এনবিআর বেনাপোল কাস্টমস হাউসে চিঠি দিয়ে 2024 সালের 891টি ম্যানিফেস্টের বিষয়ে ব্যাখ্যা চায়। একই বছরে 5ই মে দ্বিতীয় দফায় আবারও চিঠি দেয়। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সন্তোষজনক জবাব মেলেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার পদুয়ার বাজারে লরি, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর 1:15টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় চলন্ত প্রাইভেট কারের উপর একটি কাভার্ড ভ্যান উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের সঙ্গে পরোক্ষভাবে গাজায় জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষের আলোচনা শুরু করবে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি কমান্ডারদের সাথে বৈঠকের পরে কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, শুধুমাত্র ইসরায়েলের শর্তেই এসব আলোচনা চলবে। এরই মধ্যে গাজা সিটি দখলের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় গাজায় আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত 350-র বেশি। ইসরায়েলি হামলায় গাজায় মোট প্রাণহানি 62,000 ছাড়িয়েছে। অনাহারে মৃত্যু 271 জনের, যার মধ্যে 112 জনই শিশু। ভারত ও পাকিস্তানে টানা বর্ষণ এবং বন্যার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন দুর্ঘটনা ও পানিবাহিত দুর্যোগে এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। গেল 4 মাসে ভারত ও পাকিস্তানে প্রাণহানি 1,500-এর বেশি। গত মে মাস থেকে পর্যন্ত ভারতে নিহতের সংখ্যা 1100 ছাড়িয়েছে, আর পাকিস্তানে মারা গেছেন 750-র বেশি মানুষ। ঘরবাড়ি, ফসলের মাঠ সব একাকার। এই পানি জীবন কেড়েছে, কেড়ে নিয়েছে স্বপ্ন। ভারতের গুজরাটে অবিরাম বৃষ্টিতে পোরবন্দর আর দ্বারকার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। জম্মু ও কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টি কেড়ে নিয়েছে 60-এর অধিক প্রাণ। এখনো নিখোঁজ বহু মানুষ। সীমান্তের ওপারে পাকিস্তানের বন্যার চিত্র আরও করুণ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে 1 ঘন্টার বৃষ্টিতেই সব হারিয়েছে মানুষ। বিয়ের মাত্র 2 দিন আগে দেশে ফিরে এক প্রবাসী যুবক তার পরিবারের 24 জন সদস্যকে হারিয়েছেন। আমি শুক্রবার এসে পৌঁছাই, আর আমার বিয়ে ছিল রবিবার। মা যে কি খুশি হয়েছিলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর মা প্রায় 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলেছিলেন। তিনি বারবার বলছিলেন, তুই কোথায়, তাড়াতাড়ি আয়। কিন্তু আমি আর কি বা বলতে পারি, সবই ছিল আল্লাহর ইচ্ছা। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা প্রায় 2500, আর প্রাণ হারিয়েছে অন্তত 1000 গবাদি পশু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার খেলার খবর। যাকে নিয়ে ক্রীড়া মোদীদের এত আগ্রহ, সেই কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসে। ক্লাবে যোগ দিয়ে অভিভূত এই ইংলিশ তারকা নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, বসুন্ধরার বিশ্বমানের সুযোগ সুবিধা তাকে মুগ্ধ করেছে। লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতেও মুখিয়ে আছেন তিনি। শেখ জালালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুখন সরকার।
হামজা চৌধুরী জাতীয় দলে নাম লেখানোর পরে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারণ হয়েছে তার নাম কিউবা মিচেল। কিউবা মিচেল এখন বাংলাদেশের, কিউবা মিচেল এখন বসুন্ধরা কিংসের। এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংস খেলবে এবং কিউবা মিচেল হবে কিংসের তুরুপের তাস। যেতে পারতেন জামাইকাতে, কিন্তু বাংলার মাটির টানে কিউবা এখন বাংলাদেশে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই তো আছেই, সামনে কিংসের হয়ে ঘরোয়া ও এফসি চ্যালেঞ্জ লিগ মাতাবেন লাল সবুজের এই নতুন তারকা। কিংসের হয়ে যখন মাঠে নামি তখন গ্যালারির দর্শকরা আমাকে খুব উৎসাহ দিচ্ছিল, চাইছিল আমি যেন গোল করি। তাদের এমন বরণ করে নেওয়া আমি চিরকাল মনে রাখবো। কিংসের হয়ে সেরাটা দিতে চাই, বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগে দারুণ কিছু করার প্রত্যাশা করছি কিংসের হয়ে, আর বাংলাদেশের জার্সিতে নিজেদের প্রমাণ করাই লক্ষ্য আমার। বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও বসুন্ধরা কিংসের সুযোগ সুবিধা দেখে অভিভূত এই তরুণ তারকা। আবহাওয়া নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গরমটা একটু বেশি, তবে তা ঠিক হয়ে যাবে। বসুন্ধরা কিংসের বিশ্বমানের সুযোগ সুবিধা দেখে আমি সত্যিই মুগ্ধ। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে একজন ফুটবলার এতটা জনপ্রিয় হতে পারে তা কখনোই ভাবেননি কিউবা। লাল সবুজের দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মাঠে। আমি নিশ্চিত না যে জাতীয় দলে খেলার সুযোগটা পাবো কিনা, তবে এদেশের মানুষের ফুটবল নিয়ে উন্মাদনা আমাকে মুগ্ধ করেছে। আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ জামাইকাতে না গিয়ে কেন বাংলাদেশে, এই প্রশ্নে কিউবা মিচেল জানান, ছোট থেকেই বাংলাদেশকে ধারণ করেছেন। তাছাড়া হামজা যোগ দেওয়াতেই তার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। আমি চাইলে জ্যামাইকাতে যেতে পারতাম, কিন্তু ছোট থেকেই বাংলাদেশের গল্প শুনে এসেছি। যখন দেখলাম হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিলেন, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বাংলাদেশের। এই মুহূর্তে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে খেলা কিউবার একমাত্র লক্ষ্য বসুন্ধরা কিংসের হয়ে সেরা পারফর্ম করা। Keep supporting me, keep watching me, and I hope to perform for the whole nation very soon. সুখন সরকার, নিউজ 24, ঢাকা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলার মেয়েরা। থিম্পুতে ম্যাচ শুরু বেলা 3টায়। ভুটানের মাটিতে স্বাগতিকদের পাত্তায় দেয়নি বাংলাদেশ। সামনে এখন ভারত। শক্তির দিক দিয়ে সমানে সমান হলেও জয়ের দিকেই নজর লাল সবুজের নারীদের। প্রথম ম্যাচের পর রিকভারি সেশনেই মনোযোগী ছিলেন টাইগার্সরা। সহকারী কোচ আবুল হোসেন জানান, মেয়েরা দারুণ ফুরফুরে মেজাজে আছে। আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো। ভারত শক্তিশালী দল হলেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ। ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ, আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না। থিম্পুতে শুক্রবার বিকেল 3টায় লড়াই শুরু হবে ভারত ও বাংলাদেশের। সুখন সরকার, নিউজ 24। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগেও যথারীতি আলোচনায় ভারত পাকিস্তান। তলানিতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে অনেকের ধারণা এই আসরে হয়তো দেখা যাবে না ভারত পাকিস্তান দ্বৈরথ। তবে এসব শঙ্কা উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের দলকে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। রাজনৈতিক টানাপোড়েনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দ্বৈরথ এখন খুব একটা দেখা যায় না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, দুই দলের ম্যাচ নিয়ে সংশয় অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতিক টুর্নামেন্টেও। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আসন্ন এশিয়া কাপকে ঘিরেও অনিশ্চয়তার ডালপালা মেলেছিল। তবে নানা জল ঘোলার পর ভারত পাকিস্তানের বিপক্ষে কোথায় খেলবে না সে বিষয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর তাতেই জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়ে হওয়া নিয়ে সংশয় কেটে যায়। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন নীতি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে না ভারত।
পাকিস্তান সফরেও যাবে না তারা। তবে ভারতীয় অ্যাথলেট কিংবা খেলোয়াড় বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে পাকিস্তান থাকলেও অংশ নেবে। পাকিস্তানের খেলোয়াড় কিংবা ক্রীড়াবিদরা ভারতে আয়োজিত যে কোনো বহুজাতীয় টুর্নামেন্ট কিংবা ইভেন্টে অংশ নিতে পারবেন। এর আগে এই দুই দেশের রোশানলে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে হারতে হয়েছিল হাইব্রিড মডেলে। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।